পুরান ঢাকায় রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের বাধা হট্টগোল। একটি মহল ভুল বোঝাচ্ছে অভিযোগ মেয়রের। বুড়িগঙ্গার দখল করা জায়গা নদীকে ফিরিয়ে না দিয়ে নতুন প্রকল্প বিআইডব্লিউটি এর নদী প্রশস্ত না করে এ উদ্যোগ হবে আবারও দখলের শামিল বলছেন বিশেষজ্ঞরা। স্বল্প খরচে উন্নয়নের উপায় খুঁজতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলন উদ্বোধন। কৃষিজমি ও জলাধার নষ্ট না করার তাগিদ। বগুড়ায় সাইদিকে চাঁদে দেখা সংক্রান্ত ৫৬টি মামলার মধ্যে চার্জশিট হয়েছে ৫২টির। ৫ বছরে বিচার কাজ শেষ হয়নি একটিরও। বিচার অজুহাত। এবং দখল ও দূষণমুক্ত হওয়ায় স্বরূপে ফিরেছে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। মা মাছ রক্ষায় কড়া নজরদারি প্রশাসনের। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়ের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। অভিযানের দ্বিতীয় দিনে বাধার মুখে পড়ল রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদে গঠিত সরকারি টাস্কফোর্স। পুরান ঢাকার বকশীবাজারে কেমিক্যাল ব্যবসায়ীদের সঙ্গে হট্টগোল বাঁধে কমিটির সদস্যদের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসে মেয়র সাইদ খোকন বলেন, একটি মহল ব্যবসায়ীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। শাহরিয়ার জামান দীপকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। শনিবার ছিল অভিযানের দ্বিতীয় দিন। অভিযান শুরু হতে না হতেই বকশীবাজারে বিক্ষোভের মুখে পড়েন কর্মকর্তারা। বাসার নিচে রাসায়নিকের গুদাম ও কারখানার সন্ধান পেয়ে সেবা সংস্থার লাইন কাটতে গেলে ধাওয়া দেয় ব্যবসায়ীরা। ধাওয়া খেয়ে সেখান থেকে ফিরে আসেন সরকারি কমিটি। খবর পেয়ে সেখানে ছুটে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। পরে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে বকশীবাজারে ঢোকেন সাইদ খোকন। বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছিল, যার কারণে সে সময় একটা বাধার সম্মুখীন হয়। বিভ্রান্তি ছড়ানোর মূল যে লোক, সে মহানগর বিএনপির একজন নেতা। তিনি জানান, বাসাবাড়ি নয়, কারখানা বা গোডাউনের সেবা সংস্থার সংযোগ কাটা হবে, যদিও তার কথা মানতে নারাজ ব্যবসায়ীরা। ঝুঁকি হ্রাস করবার জন্যে ওই কেমিক্যাল গুদাম থেকে আপনার ইউটিলিটি কানেকশনগুলো আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি। কথাটা সঠিক নয়। সংযোগ বিচ্ছিন্ন মেয়র সাহেব থাকাকালীন অবস্থায়ও কাটা হচ্ছে। সকালে বাসাবাড়ি লাইন কাটছে, আপনি কি বলেন? আপনার সকালে ছিলেন না? এর আগে সকালে টাস্কফোর্সের একটি দল যায় আরমানেটোলায়। সেখানে উপরে বাসাবাড়ি থাকলেও নিচে গড়ে তোলা হয়েছে কেমিক্যালের মার্কেট। শুধু তাই নয়, অভিযানের খবর পেয়ে বেসমেন্টের গোডাউনগুলো তালা দিয়ে পালিয়ে যায় ব্যবসায়ীরা। যে কোনো কেমিক্যাল আগুনের সংস্পর্শে, নেকেট ফ্লেমের সংস্পর্শে এবং ইলেকট্রিকের আসলে পরে এটা বিভৎসত রূপ পাবে। তো আমরা এগুলো দেখছি, যেখানে অতি দাহ্য পদার্থ, প্লাস্টিক বা এই জাতীয় কেমিক্যালের কারখানা আমরা পেয়েছি এবং সেগুলোর আমরা ইউটিলিটি সংযোগগুলো বিচ্ছিন্ন করেছি। আর এই অভিযান চলমান থাকবে। অপর একটি দল শহীদনগরে গিয়ে বেশ কয়েকটি কারখানার পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। তবে অভিযানের বিষয়ে নানা অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। আগুন যেমন দ্রুত ছড়ায় সেই কেমিক্যালও আছে, ধার্য পদার্থ, এবং আগুন নেভানোরও কেমিক্যাল আছে, সেটাও আমাদের প্রয়োজন। এটা একটা শিল্প, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। আমি একটা দোকান এখানে কিনছি ৫০ লাখ টাকা দিয়ে, ঋণগ্রস্ত হয়ে একটা দোকান কিনলাম, কিন্তু আপনি আমার যখন সরাই দিবেন তখন তো আমার এইটা ক্ষতিগ্রস্ত। কেরানীগঞ্জে নিয়ে যেতে বলতেছেন, ওইখানের লোক আন্দোলন করতেছে, ওনারা বলতেছে আমরা এখানে কেমিক্যালের গোডাউন রাখতে দিব না। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযান চলবে ১ এপ্রিল পর্যন্ত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। চকবাজারের চুরিহাট্টায় আগুনে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও একজন। ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল মারা গেছেন জাকির হোসেন নামে এক ব্যবসায়ী। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো যায়নি বলে জানিয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৭১ জনে। চকবাজারের চুরিহাট্টার আগুন নিভেছে অনেক আগেই, তবে আগুনের ভয়াবহতার রেশ যেন থামছেই না, যার সবশেষ সংযোজন অগ্নিদগ্ধ জাকির হোসেনের চলে যাওয়া। ঘটনার সময় মায়ের সঙ্গে দেখা করে রিকশায় বাড়ি ফিরছিলেন ইসলামবাগের বাসিন্দা জাকির হোসেন। পরের ঘটনা সবারই জানা, চুরিহাট্টার বিস্ফোরণ আর আগুনের লেলিহান শিখা। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে 10 দিনের সব চেষ্টা ব্যর্থ করে 70 জনের পাল্লা আরো ভারী করে শনিবার সকালে মৃত্যু হয় তার। যে লোকটা মারা গেল তার বার্ন ছিল 35%, কিন্তু বার্নের সাথে তার আগের থেকেই অ্যাজমা ছিল, ডায়াবেটিস ছিল, এগুলো বিভিন্ন কারণে সে একটু কমপ্লিকেটেড ছিল। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা জাকিরের স্ত্রী। আর্থিক দুরবস্থার মধ্যে যাদের মাঝে বড় হয়েছেন সেই পরিজনরা কিছুতেই মেনে নিতে পারছে না জাকিরের চলে যাওয়া। সে তার বাচ্চাদের জন্য বিরিয়ানি কিনে
নিয়ে যাচ্ছিল আপনার চুরিহাট্টা হয়ে, রিকশায় জ্যামরত অবস্থায় বসেছিল। যখন আমরা হতাহত অবস্থায় হাসপাতাল থেকে পেলাম, উনি কিছু বলতে পারতেছিল না। মেয়ের ভালো মন্দ সব অসুখ বিসুখ হলে তাড়াতাড়ি দুপুরে ডাক্তারখানা নিয়ে যেত। আমি তো একটু সামাল দিতে পারবো না, আমার জামাই থাকলে সামাল দিত। জাকিরের অবুঝ সন্তানদের সামনেও এক মুহূর্তেই থমকে গেল পুরো পৃথিবী। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। উচ্ছেদ হওয়া জায়গায় ওয়াকওয়ে সহ পরিবেশ বান্ধব নানা স্থাপনা নির্মাণে 848 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও সেখানে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দিতে রাখা হয়নি কোনো বরাদ্দ। ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করতে চলমান উচ্ছেদ পরবর্তীতে এমনই একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। বিশেষজ্ঞরা বলছেন, নদী প্রশস্ত না করে নতুন প্রকল্প করলে তা হবে নদী দখলের শামিল। মাহমুদ রাকিবের রিপোর্ট। বুড়িগঙ্গা পাড়ের কামরাঙ্গীরচর খোলামোড়া মোড়ে 1 মাস আগে উচ্ছেদ অভিযান চালালেও এখনও ভবনগুলোর ধ্বংসাবশেষ নদীর জায়গাতেই পড়ে আছে। 2-1 জায়গায় ভবন মালিকরা নিজ উদ্যোগে ঢিমে তালে ভাঙাচোরা অংশ সরিয়ে নেওয়ার কাজ করছেন। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া কর্মকর্তা বলছেন, দখল হওয়া জায়গা দ্রুত খনন করে নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়াই তাদের মূল উদ্দেশ্য। নদীর ঘাট কিন্তু অংশটা আমরা এক্সকাভেশন করে ড্রেজিং করে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দেওয়া, তা না হলে তো নদী প্রশস্ত হবে না। উচ্ছেদ অভিযান শেষে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই একনেকে প্রায় 850 কোটি টাকার একটি প্রকল্প পাশ করা হয়েছে। তবে অবাক হলেও সেই প্রকল্পের আওতায় নদীর তীরে ওয়াকওয়ে, একাধিক জেটি ও ইকোপার্ক নির্মাণের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ রাখা হলেও টেকসইভাবে নদীর জায়গা দখলমুক্ত করতে খনন ও ড্রেজিংয়ের জন্য 1টি টাকাও বরাদ্দ রাখা হয়নি। প্রকল্পটির আওতায় ঢাকার চারপাশের নদী তীরে 52 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কথা রয়েছে। এছাড়া 19টি জেটি, 3টি ইকোপার্ক, 10,820টি সীমানা পিলার সহ বেশ কিছু পরিবেশ রক্ষা স্থাপনার পরিকল্পনা রয়েছে। প্রকল্প পরিচালক জানান, জায়গার অভাবে তারা আবর্জনা সরাতে পারছেন না। উচ্ছেদের পর যে গার্বেজগুলো হয়, এই ডেব্রিসগুলো তো ফেলার জায়গা থাকতে হবে। বিআইডব্লিউটির তো কোনো নিজস্ব জায়গা নাই, আমাদের নদী ছাড়া তো আমাদের কোনো জায়গা নেই, তো নদীতে তো ফেলানো যাবে না। অ্যাসাইন্ড অর্গানাইজেশন সিটি কর্পোরেশন, ড্রেজিংয়ে আসলে কোনো বাজেট নাই। আমরা শুধু এই প্রকল্পেতে 6টা এক্সকাভেটর ধরা আছে। খননের কোনো বরাদ্দ না থাকায় পরিবেশবিদরা প্রকল্পের সাফল্য নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। বুড়িগঙ্গা নিয়ে কিন্তু এটি প্রথম প্রকল্প না, এর আগেও 2টি প্রকল্প হয়েছিল, 2টি মুখ থুবড়ে পড়েছে। এমন কাজ করতে হবে যাতে করে নদীতে প্রাণ ফেরত আসে। নদীর পাড়ে কয়টা পার্ক ওটা গুনবার আমার ইচ্ছা নেই। যদি নদীর যেটুকুন প্রশস্ততা ছিল সেইটুকুন খনন করা না হয়, তাহলে তো নদীতে যতটুকুন পানি বা পানির প্রবাহ থাকার কথা ওই উদ্দেশ্য সাধিত হবে না। তা নয়তো আমরা ধরে নেব যে নদীর পানির কিছুটা জায়গায় প্রকল্পের মাধ্যমেও কিন্তু একটা দখলে নিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পটির মেয়াদ শেষ হবে 2022 সালের জুনে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা চিন্তা করে স্বল্প খরচে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার উপায় খুঁজে বের করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 59তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, স্থাপনা নির্মাণের সময় কৃষিজমি ও জলাধার যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেশে পেশাদার প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন 70 বছরেরও বেশি বয়সী এই সংগঠনের 59তম সম্মেলন শনিবার বিকেলে রাজধানীর রমনায় এর সদর দপ্তরে বর্ণাঢ্য হয়ে আয়োজনের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার পর যখন প্রধানমন্ত্রী তার বক্তব্যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকার কথা স্মরণ করেন। বলেন, স্বাধীনতার পর এগিয়ে যাবার যে পরিক্রমা শুরু হয়েছিল তা থেমে গিয়েছিল 75-এর ঘৃণিত হত্যাকাণ্ডে। জঙ্গিবাদ, সন্ত্রাস, বোমাবাজি, অন্য কোনো কিছুতে পারদর্শিতা অর্জন না করতে পারলেও বাংলাদেশে একই দিনে 500 জায়গায় বোমা হামলা, গ্রেনেড হামলা, আমরা বিরোধী দলে ছিলাম, আমাদের দুইজন সংসদ সদস্যকে হত্যা করা, আমরাও বারবার মৃত্যুর মুখে গ্রেনেড হামলা শিকার। এই কাজগুলি করতে বেশি দেখলাম এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া এবং দেশে একটা দুঃশাসন কায়েম হলো। এগিয়ে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রকৌশলীদের গবেষণা উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আর কোনো জলাধার ও ফসলি জমি নষ্ট করা যাবে না নির্দেশ দেন তিনি। আমাদের যেমন কৃষি জমি, অন্তত যেটা 3 ফসলি জমি
সেগুলি যেন কোনো মতে নষ্ট না হয়। নদীকে বাঁচাতে হবে, খাল বিল বাঁচাতে হবে, জলাধারগুলি বাঁচাতে হবে। তাছাড়া যে কোনো একটা পরিকল্পনার সাথে একটা জলাধার এটা যেন পরিবেশটাও সুন্দর রাখে, জায়গাটাও একটু মনোরম হয়, আবার যে কোনো দুর্ঘটনার সময় কাজে লাগে, যেমন একটা আগুন লাগলে পানির প্রয়োজন হয়। নিজ পেশায় কৃতিত্বপূর্ণ অবদান রাখা প্রকৌশলীদের হাতে আইবি স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। পতিত জমিতে মিশ্র ফলের বাগান করে দিন বদলেছে ময়মনসিংহের মুক্তগাছার অনেকের। প্রতি বছর বিক্রি হয় প্রায় 50 কোটি টাকার ফল, বিষ মুক্ত হয় চাহিদা বেশি। বগুড়া জেলাবাসীর জন্য এক ভয়ঙ্কর আতঙ্কের দিন ৩রা মার্চ। 2013 সালের 28 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাঈদের মৃত্যুদণ্ড ঘোষণার পর ভোরে বিভিন্ন মসজিদের মাইকে তাকে চাঁদে দেখা গেছে বলে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়। এরপর জামাত শিবিরের নেতাকর্মীরা জেলায় নারকীয় তাণ্ডব চালায়। এই ঘটনায় সবগুলো মামলার চার্জশিট দেওয়া হলেও আজও একটিরও বিচার কাজ শেষ হয়নি। সরকারি কৌশলী জানান, বিচারক স্বল্পতা বিচার কাজকে কিছুটা বিলম্বিত করেছে। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। 5 বছর আগে মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড ঘোষণা পর 3 মার্চ ভোরে বগুড়ার বিভিন্ন মসজিদে মাইকে সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়। এরপর তাকে রক্ষার ঘোষণা দিয়ে জামাত শিবিরের ক্যাডাররা জেলার 12টি উপজেলায় একযোগে চালায় তাণ্ডব। রাস্তায় গাছ ফেলে বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে। নন্দীগ্রাম, ধুনট, বগুড়া সদর, শিবগঞ্জ, শাহজাহানপুর, শেরপুর, কাহালো উপজেলা পরিষদ ও থানায় হামলার পাশাপাশি 6টি পুলিশ ফাঁড়ি, অফিস, আদালত, বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় তারা। সেদিনের ভয়াবহতার কথা মনে হলে এখনো অনেকেই আটকে ওঠেন। আমাকে শুধুমাত্র প্রাণে আমি বেঁচে গিয়েছি এবং আমার স্ত্রী, আমার 6 মাসের নাতি এবং আমার পুত্রবধূ এবং আমার কাজের মেয়েটা, তাকে ঘরে তালাবদ্ধ করে যে অগ্নিসংযোগ করে, এই দিনের কথা মনে করলে আমার গাটা এখনো শিউরে ওঠে। চিন্তা ভাবনা করলে আমাদেরকে তো বাঁচতে হবে, আমাদের তো চতুর্দিকে ঘিরে ধরছে, আমাদের বাঁচার কোনো উপায় নেই। তা ঠিক আছে, আমরা আস্তে আস্তে একটা করে ব্লাঙ্ক ফায়ার করি আর ওদেরকে একটু দূরে দিই। এরকম করতে করতে সকাল 11টা পর্যন্ত আমরা নিজেদেরকে সেভ করলাম। আমার কাছে মাত্র 12 জন ফোর্স ছিল। আমি আশা করব যে এই বিচার সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে এইসব যারা তাস করেছিল, যারা অন্যায় করেছে, যারা এই সব লুটপাট করেছে, তাদের দৃষ্টান্ত শাস্তি হবে, আমরা একটা বিচার পাবো। উত্তরবঙ্গের সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ করে কারাবন্দী মাওলানা সাঈদীকে মুক্ত করার ষড়যন্ত্র ছিল দিনটিতে। সে মিশন ব্যর্থ করে দেয় পুলিশ। সেদিন তাদের এই নারকীয় তাণ্ডব বগুড়া জেলা পুলিশ অত্যন্ত সফলভাবে এবং সার্থকভাবে এবং কঠোরভাবে মোকাবেলা করেছিল। আমি তখন বগুড়া জেলার পুলিশের দায়িত্ব পালন করেছি। আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে মোকাবেলা করে বগুড়া শহর থেকে বের করে দিই এবং তৎপরবর্তী সময় তাদের বিরুদ্ধে মোট 53টি মামলা রুজু হয়। মামলাগুলোর চার্জশিট হয়েছে, এখন সাক্ষীর পর্যায়ে উঠেছে। মামলা জট ও বিচারক স্বল্পতার কারণে বিচার কাজে কিছুটা বিলম্বিত হচ্ছে বলে জানান সরকারি কৌশলী। জজ সাহেব একটু শর্ট আসে, যার জন্য মামলাগুলো একটু ধীর গতিতে চলতেছে। মামলার জটটা আমাদের খুব বেশি জজ কোর্টে। তা আমি আশা করি এই মামলাগুলো আমরা দ্রুত এই বছরে অনেক মামলা নিষ্পত্তি করতে পারব। সাঈদীকে চাঁদে দেখা সংক্রান্ত নাশকতায় মামলা হয়েছিল 56টি। এর মধ্যে 52টি মামলায় 3243 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে 2016 সালে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। উপজেলা নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাদের অংশ নেওয়ার আগ্রহ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভুল ত্রুটি নিয়েই এগিয়ে যেতে হবে। যারা নির্বাচন বর্জন করবে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। উপজেলা নির্বাচন একেবারেই পারফেক্ট হবে এটা আমি মনে করি না। আমাদের গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আগে কিছু কিছু ভুল ত্রুটিও আমাদের অতিক্রম করতে হবে। উপজেলা নির্বাচনে বিএনপির অনেকেই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। বিএনপি না আসলে নির্বাচন তো বন্ধ থাকবে না, প্রতিদ্বন্দ্বিতা ঠিক হবে। ইতিহাস বলে যারা
বয়কট করবে তাদের কিন্তু জনবিচ্ছিন্নতা অনিবার্য হয়ে দাঁড়াবে। আগামী 7 মার্চ শপথ নেবেন গণফোরাম থেকে নির্বাচিত 2 সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। গতকাল বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি পাঠিয়ে তারা শপথ নেয়ার আগ্রহের কথা জানান। 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণের ঐতিহাসিক দিন হওয়ায় তারা শপথ নিতে চান বলে জানিয়েছেন সুলতান মনসুর ও মোকাব্বির খান। একাদশ সংসদ নির্বাচনে গণফোরামের এই 2 সদস্য জয়ী হওয়ার পর থেকেই শপথ নেয়া না নেয়া নিয়ে সরগরম ছিল রাজনৈতিক অঙ্গন। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী কেউ শপথ নেবেন না বলে বারবার গণমাধ্যমে ঘোষণা দিলেও গণফোরাম থেকে সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেয়ার পক্ষে ছিলেন। ভোট গ্রহণের দিন প্রিজাইডিং অফিসারদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। গতকাল বিকেলে গাইবান্ধার ফুলছড়িতে এক কর্মশালা শেষে কথা বলেন তিনি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বলেও মন্তব্য করেন কবিতা খানম। প্রিজাইডিং অফিসার হিসেবে আপনাদের দায়িত্ব কিন্তু অপরিসীম। আপনারাই কিন্তু ওই দিনের নায়ক, ওই দিনের লিডার। রিটার্নিং অফিসারের উপরে সার্বিক দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনটা, আর আপনার দায়িত্ব ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা। যে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা, প্রয়োজনে ম্যাজিস্ট্রেটকে জানানো, তাৎক্ষণিকভাবে ভোট গ্রহণ বন্ধ করে রিটার্নিং অফিসারকে অবহিত করা। সুতরাং এতগুলো ক্ষমতা আপনার হাতে, ক্ষমতাটার যেন অপব্যবহার না হয়। দীর্ঘ 29 বছর ধরে বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনও। তবে ডাকসু নির্বাচনের খবরে উজ্জীবিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা। তারা বলছেন এ কারণে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব তৈরি হচ্ছে না, অন্যদিকে আদায় হচ্ছে না তাদের ন্যায্য দাবি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে নির্বাচনের ব্যাপারে তারা সবসময় আন্তরিক। আব্দুস সালামের ক্যামেরায় সাইফুর রহমান রকির রিপোর্ট। 1953 সালে প্রতিষ্ঠিত উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 30,000-এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। শিক্ষার্থীদের যোগ্য নাগরিকের পাশাপাশি নেতৃত্বদানের ক্ষমতা অর্জনে উৎসাহিত করতে 1962 সালে রাকসু গঠন করা হয়। এরপর 1963 থেকে 1990 সাল পর্যন্ত 14 বার নির্বাচন অনুষ্ঠানের পর বন্ধ হয়ে যায় রাকসুর কার্যক্রম। শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতা ও ছাত্র সংগঠনগুলোর রেষারেষির কারণেই 29 বছর ধরে বন্ধ নির্বাচন। এতে রাকসুর ফান্ডে জমা কোটি কোটি টাকার হিসেব যেমন শিক্ষার্থীদের অজানা, তেমনি আদায় হচ্ছে না তাদের ন্যায্য দাবিও। রাকসু নির্বাচন যদি থাকতো তাহলে ছাত্ররা তাদের একটা স্বাধীন মত প্রকাশের জায়গা পেত। প্রতিনিধি যখন একজন হবে তখন সাধারণ শিক্ষার্থীরা তার কাছে যায়, ওনার কাছে অভিযোগ দিতে পারবে। যদি নির্বাচনটা হয়, সুষ্ঠুভাবে হয়, তাহলে আমরা সেটি জানতে পারবো, আমাদের অধিকার আমাদের তুলে ধরতে পারবো। এ অবস্থায় ডাকসু নির্বাচনের প্রক্রিয়ায় প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সোচ্চার রাকসু নির্বাচনের দাবিতে। রাকসুর মাধ্যমে ত্যাগী যোগ্য নেতৃত্ব বের হয়ে আসুক এবং সাধারণ ছাত্রছাত্রীদের যে একটি প্ল্যাটফর্ম রাকসু সেটা আমরাও তৈরি করতে চাই। শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের চাওয়া এবং প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন পূরণ হয় এই বিষয়ে আমরা জোর দাবি জানাচ্ছি। তবে অচিরেই সব ছাত্র সংগঠনের সাথে সংলাপ করে রাকসু নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ডাকসু নির্বাচন সম্পন্ন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। একটি সুন্দর, অবাধ, নিরপেক্ষ এবং সর্বজন গৃহীত একটি ডাকসু নির্বাচন উপহার দেব। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 1999 সালে রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, কিন্তু কর্তৃপক্ষের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা আদালতে একটি মামলা দায়ের করলে আইনি জটিলতায় তা বন্ধ হয়ে যায়। বর্তমানে রাকসুর ফান্ডে জমা আছে প্রায় 8 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময় আরও থাকছে। চট্টগ্রামে সম্মিলিতভাবে আয়োজিত 21 দিনের বইমেলায় 13 কোটি টাকার বিক্রি, ভবিষ্যতে আয়োজন করা হবে আরও বড় পরিসরে, জানালেন সিটি মেয়র। দখল দূষণের থাবা কাটিয়ে অবশেষে স্বরূপে ফিরতে শুরু করেছে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী। দূষণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি মাছ নিধন বন্ধে চলছে অভিযান।
বন্ধ রাখা হয়েছে নদী থেকে বালু উত্তোলন ও মাছ শিকার। এই অবস্থায় ডিম ছাড়ার জন্য মা মাছ যেমন হালদায় আসতে শুরু করেছে, তেমনি বিচরণ বাড়িয়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির শুশুক। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের মাছের চাহিদার একটি অংশ পরোক্ষভাবে যোগান দিয়ে আসছে চট্টগ্রামের এই হালদা নদী। এখানেই বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত ডিম ছাড়ে রুই জাতীয় মা মাছ। নানাভাবে বৈচিত্র্যপূর্ণ এই নদী চলার পথে রয়েছে কয়েকশো বাঁক, আর এসব বাঁকের কারণে পাহাড়ি ঢল নামলেও মাছের তেমন কোনো ক্ষতি হতো না। কিন্তু দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে যেমন এসব বাঁক সোজা করার চেষ্টা চলছে, তেমনি মারাত্মক দূষণের কবলেও পড়ে জোয়ার ভাটার এই নদীটা ঐতিহ্যহারা বলছিল যে একটা বালু, তারপর দূষণ, যে বিভিন্ন কারখানা কলকারখানার বর্জ্যগুলো আসে এখানে। 123 কিলোমিটারের হালদা বর্তমানে 98 কিলোমিটার এসে ঠেকেছে বাঁক কাটার কারণে শুধুমাত্র। সুতরাং আমরা মনে করি হালদার বাঁক কাটা বন্ধ হলে খালদার বিপর্যয় অনেকখানি রক্ষা হবে। গত বছর মা মাছ ডিম ছাড়লো, আগের 2 বছর হালদা ছিল ডিম শূন্য। এই অবস্থায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই নদীর অতীত ফিরিয়ে আনার নানা কার্যক্রম। প্রাকৃতিক মৎস্য প্রজননকে বাঁচিয়ে রাখতে হলে এবং চট্টগ্রামের 60 লক্ষ মানুষের যদি জনজীবন যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, হালদাকে অবশ্যই রক্ষা করতে হবে। কেউ বিষ প্রয়োগ করে বাসাজাল বা ঘেরাজাল ফেলে মা মাছ শিকার করে মা মাছের মজুদ কমাতে পারবে না, প্লাস মা মাছ যাতে মাইগ্রেট করে সহজে ঢুকতে পারে, এই জন্য কর্ণফুলীর যেই মুখটা, ওই মুখটাতে আমরা কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা মনিটরিং করছি। 98 কিলোমিটার দৈর্ঘ্যের হালদা নদী খাগড়াছড়ির মানিকছড়ি থেকে উৎপত্তি হয়ে কর্ণফুলী নদীতে মিশেছে। এই নদী থেকে প্রতিদিন 2 কোটি গ্যালন পানি শোধন করে নগরীতে সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহের মুক্তাগাছার বনাঞ্চলের প্রতিত জমিতে বাণিজ্যিকভাবে মিশ্র ফলের বাগান করে দিন বদলেছে অনেকের। পেঁপে, আনারস, কলাসহ নানা ধরনের ফল একসাথে আবাদ করে আয় করছেন লাখ লাখ টাকা। প্রতি বছরই বাড়ছে বাগানের সংখ্যা। বাগান মালিকরা জানান, বিষমুক্তভাবে ফল উৎপাদন করায় তাদের ফলের চাহিদা রয়েছে বেশি। কৃষি কর্মকর্তারা বলছেন, এই অঞ্চলে প্রতি বছর প্রায় 50 কোটি টাকার ফল বিক্রি হয়। হোসেন আলী ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রসুলপুর এলাকার যুবক আলাউদ্দিন আল আজাদ হীরা বনাঞ্চলের পতিত জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন মিশ্র ফলের বিশাল বাগান। একসাথে পেঁপে, আনারস, কলা, লেবু ও মাল্টার আবাদ করে দারুণ সফলতা পেয়েছেন তিনি। আয় করছেন লাখ লাখ টাকা। ভালো ফলন ও লাভজনক হওয়ায় প্রতি বছরই এলাকায় বাড়ছে পতিত জমিতে মিশ্র ফল বাগানের সংখ্যা। এতে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। পুরোপুরি বিষমুক্ত ফল যাতে অন্যদেরকে খাওয়ার সুযোগ করে দিতে পারি, এরকম একটা আমার পরিকল্পনা নিয়ে কাজ করতেছি। আনারস লাগানো হয়েছে, আদা লাগাইছিলাম, পেঁপে করছি, কলা আছে, তারপর মালটার চারা লাগানো হয়েছে। এখান থেকে আমি কমপক্ষে 70-80 লাখ টাকা আমার আয় করতে পারবো, এ ধরনের একটা সম্ভাবনা আছে। আমাদের ফসলগুলো যে ওঠে, এটা উঠানোর পরে আমাদের এরকম মানে ভালো কোনো বাজার পাই না আমরা। এখানে আশেপাশে যদি প্রসেসিং এর কোনো ফ্যাক্টরি থাকতো বা কারখানা থাকতো, তাহলে আমরা আরো ভালো দাম পেতাম। তবে স্থানীয়ভাবে বাজার ব্যবস্থা গড়ে না ওঠায় বাগান থেকেই ফল কিনে নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন ব্যবসায়ীরা। 6 থেকে 7 মাস পাকাইয়া চিটাগাং, ঢাকা, সিলেট বিভিন্ন জায়গায় বিক্রি করি। আমরা এখানে বাগান তাল কিনি, কেনার পরে 20 টাকা 25 টাকা কেনা পরে আঙ্গুর বিক্রি হয় 40 টাকা 45 টাকা। কৃষি কর্মকর্তারা বলছেন, পতিত জমির বাগান থেকে বছরে প্রায় 50 কোটি টাকার ফল বেচাকেনা হয়। এই ধরনের বাগান অনেককে আমরা আনতেছি, উদ্বুদ্ধকরণ ভ্রমণের মাধ্যমে তাদেরকে শেখাচ্ছি, প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে জানাচ্ছি, এবং এটা যদি আমরা সফল হতে পারি, আমরা আশা করি এই রকম উৎপাদন, বিশেষ করে আমরা 100 কোটি টাকার উপরে আমাদের উৎপাদন চলে যাবে। কৃষি বিভাগ জানায়, ময়মনসিংহে 1320 হেক্টর জমিতে ফলের বাগান রয়েছে। এর মধ্যে পরিকল্পিত ফলের বাগান আছে প্রায় 200। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। মৌলভীবাজারে পল্লী বিদ্যুতের বিপুল পরিমাণ সরঞ্জাম আত্মসাতের অভিযোগে কর্মকর্তা সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ। তিনি জানান, গত 13ই ফেব্রুয়ারি পল্লী বিদ্যুতের বিপুল পরিমাণ মালামাল চুরির অভিযোগে মামলা করেন মৌলভীবাজার শাখার এজিএম আরিফ শাহরিয়ার ফাহাদ। পরে 4র্থ শ্রেণীর কর্মচারী রমজান মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে এনার্জি প্যাকের সাইড ইঞ্জিনিয়ার আবু রাহেলকেও গ্রেফতার করা হয়। এরপর হবিগঞ্জের বাহুবল পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র থেকে 28 লাখ টাকার বৈদ্যুতিক মালামাল উদ্ধার করে পুলিশ।
বাহুবল থানা পুলিশ সহ আমরা বাহুবল সাব ডিভিশনে অভিযান চালিয়ে আমরা প্রায় ২৭ লক্ষ টাকার মালামাল আমরা উদ্ধার করতে সক্ষম হই। একজন কর্মকর্তা এবং একজন কর্মচারী তারা এই ঘটনার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। চট্টগ্রামে প্রথমবারের মতো সম্মিলিতভাবে আয়োজিত ২১-এর বইমেলা অনেকটাই ব্যবসা সফল হয়েছে। ২১ দিনের বইমেলায় ১৩ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এছাড়া মেলায় প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রচুর পাঠকের উপস্থিতি থাকায় খুশি লেখক ও প্রকাশকরা। ভবিষ্যতে আরও বড় পরিসরে বইমেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় নানা সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে আগে বিক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হতো বইমেলা। সেক্ষেত্রে বইয়ের মান নিয়ে ছিল নানা প্রশ্ন। এছাড়া মানসম্মত বইমেলা না হওয়ায় চট্টগ্রামের বইপ্রেমীদের ঢাকার বইমেলার দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতে হতো। এবারের সম্মিলিত বইমেলা ছিল পুরোপুরি ব্যতিক্রম। প্রথমবারের মতো সিটি কর্পোরেশন আয়োজিত চট্টগ্রামের সৃজনশীল প্রকাশন পরিষদ ও নাগরিক সমাজের উদ্যোগে বড় পরিসরে নগরীর জিমনেশিয়াম এলাকায় ২১শে বইমেলার আয়োজন করা হয়। ২১ দিনের মেলায় ১৩ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানান আয়োজকরা। শেষ দিনে এসে আমাদের মনে হচ্ছে যে পরিমাণ আশা করেছিলাম আমরা, প্রাপ্তি তার চেয়ে অনেক বেশি। মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পাঠক, প্রকাশক আর বইপ্রেমীদের উপস্থিতি ছিল জমজমাট। প্রকাশকরা তাদের নতুন নতুন বই নিয়ে পাঠকদের সামনে হাজির হয়েছেন। লেখকরাও আসছে, পাঠকরাও আসছে, সবাই এক জায়গায় আসতে পারাতে এটাই হলো সবচেয়ে বড় সফলতা এই বই মেলার। এটা আমাদেরই ফ্যাসিলিটি, কারণ এখান থেকে ঢাকায় গিয়ে একটা লং জার্নি, ওখানে গিয়ে এনজয় করা হয় না, তো চিরং হিসেবে এটা বেস্ট। সিটি মেয়র জানান আগামীতে আরো বড় পরিসরে বইমেলার আয়োজন করা হবে। এবার এই আয়োজনে আমরা সৃজনশীল প্রকাশনা পরিষদ এবং চট্টগ্রাম নাগরিক সমাজ আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আর আগামীবার আরও বৃহত্তর পরিসরে কলে ভরে আমরা বইমেলার আয়োজন করব। বই শুধুমাত্র গল্প, উপন্যাস, কবিতা ছড়া সাহিত্যের তাকে থাকবে তা না, বই এখন জীবনের সমস্ত দিকগুলোকে সুন্দর করার জন্য, বিকশিত করার জন্য বিষয়বস্তু নিয়ে বই তৈরি হচ্ছে। এবার ঢাকা ও চট্টগ্রামের ১০৫টির বেশি প্রকাশনা সংস্থা বইমেলায় অংশগ্রহণ করে। এছাড়া শুধু চট্টগ্রাম থেকে ৯০০রও বেশি বই প্রকাশিত হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন বাংলার সময়। ময়মনসিংহে গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী, মারা গেছে বন্দুকযুদ্ধে। গতরাতে শহরের কালীবাড়ি পুরাতন গুদারঘাট বালুচর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত লালু মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নোয়াখালীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। পুলিশ জানায় সদর উপজেলার বাহাদুর গ্রামের বাসিন্দা আমিন উল্লাহর সাথে একই গ্রামের তাজুল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন আমিন উল্লাহ। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাদারীপুরে আগুনে দগ্ধ হয়ে একজন মারা গেছেন। এই ঘটনায় দগ্ধ হয়েছেন আরও এক নারী। পুলিশ জানায় গতকাল দুপুরে শিবচর উপজেলার কালাই মাদবের গ্রামে কাদির শেখের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে রান্নাঘর সহ 4টি বসতঘর পুড়ে যায়। এ সময় ঘরের ভেতর থাকা করিমন বেগম আগুনে দগ্ধ হয়ে মারা যান। কাদির শেখের স্ত্রী কুলসুম আগুন নেভানোর চেষ্টা করলে তিনিও দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিশোরগঞ্জের ভৈরবে 4 দিনেও স্বাভাবিক হয়নি ঝড়ের কারণে বিচ্ছিন্ন হওয়া বিদ্যুৎ সরবরাহ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। গত 27শে ফেব্রুয়ারি বিকেলে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে ভৈরব পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে অসংখ্য গাছ ও ডালপালা ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়ে যায় বেশ কিছু বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে 4 দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সংযোগ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও হাসপাতালের রোগীদের। দ্রুত বিদ্যুৎ সংযোগ সরবরাহের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
4 দিন যাবত আজকে কারেন্ট নাই, সন্ধ্যায় মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, জেনারেটরও পাচ্ছি না, ব্যবসা বাণিজ্যর খুব ক্ষয়ক্ষতি হচ্ছে। বিকাল 5টার পরে একদম ভূতগুলির পরিবেশ সৃষ্টি হয়। এই পরিবেশের কারণে আমরা দোকানপাট বিকাল 5টার পরে আমরা বন্ধ করে দিই। বড় বড় গাছ পড়ার কারণে কারেন্টের তার, এমনকি কারেন্টের ট্রান্সমিটার সবকিছু একবারে নষ্ট হয়ে গেছে। কিছু জায়গায় আমাদের কিছু খুঁটি টুটি তার ছিঁড়ে আছে, বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায়। তো এটা ইনশাল্লাহ আগামী 2-3 দিনের ভিতরে আমরা স্বাভাবিক করে ফেলবো। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, ইপটিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান। গতকাল বিকেলে শহরের 2 নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধু সড়কে এক জনসভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগের ব্যানারে যদি কেউ মাদক ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত হয় তাকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল সহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে মিছিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। মাদক, সন্ত্রাস, ইফটিচিং, ভূমিদস্যু, খারাপ কাজ, মানুষের উপরে জুলুম যারা করবে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। এমন কর্মকাণ্ড দলের ব্যানারে যদি কেউ করার চেষ্টা করে, আর কেউ হোক না হোক, তাকে মনে রাখতে হবে শামীম ওসমানের হাত আপনার ঘাড়ের সামনে আছে, আপনাকে ধরা হবে। বহিরাগতদের হামলায় 2 শিক্ষার্থী আহতের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছেন জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন তারা। এ সময় বক্তারা জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত 28 ফেব্রুয়ারি রাতে জামালপুর জেনারেল হাসপাতালের প্রধান ফটকে মেডিকেল কলেজের 2 ছাত্রকে পিটিয়ে আহত করে বহিরাগত দালালরা। ব্রাহ্মণবাড়িয়ায় অনিক হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। গতকাল দুপুরে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। গত 22 ফেব্রুয়ারি শহরের পাইকপাড়া পাট গুদাম বালুর মাঠ এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক অরিন্দম পাল অনিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে গতকাল ভোরে তার মৃত্যু হয়। মর্যাদাগুরী সমতা এ প্রতিপাদ্যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতা। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষ দিনে সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি চ্যাম্পিয়ন হয়। শুক্রবার শুরু হওয়া 2 দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের 24টি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পুরান ঢাকায় রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের বাধা, হট্টগোল। একটি মহল ভুল বোঝাচ্ছে অভিযোগ মেয়রের। বুড়িগঙ্গার দখল করা জায়গা নদীকে ফিরিয়ে না দিয়েই নতুন প্রকল্প বিআইডব্লিউটি এর। নদী প্রশস্ত না করে এ উদ্যোগ হবে আবারও দখলে শামিল, বলছেন বিশেষজ্ঞরা। স্বল্প খরচে উন্নয়নের উপায় খুঁজতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলন উদ্বোধন। কৃষিজমি ও জলাধার নষ্ট না করার তাগিদ। বগুড়ায় 5 বছর আগে সাইদিকে চাঁদে দেখা গেছে গুজব ছড়ানো হয় পরিকল্পিতভাবে। মামলার চার্জশিট হলেও বিচার কাজ শেষ হয়নি একটিরও, বিচারক স্বল্পতার অজুহাত। এবং দখল ও দূষণমুক্ত হয় স্বরূপে ফিরেছে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। মা মাছ রক্ষায় কড়া নজরদারি প্রশাসনের।
এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।